স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ রয়েছে সফলতার গল্প নিয়ে দুজন অতিথি, যাদের কাছ থেকে তাদের ফ্রিল্যান্সিংয়ের পথযাত্রা এবং একই সাথে যে সফলতা তারা অর্জন করেছেন সে কথা শুনবো। আমার সাথে রয়েছেন অতিথি হয়ে কামরুল ইসলাম সিরাজগঞ্জ থেকে এবং রংপুর থেকে রয়েছে মোহাম্মদ মজিদুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা দুজনকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। দুজন দুই প্রান্ত ঠিক বলবো না, একই রুটেরই দুই প্রান্ত থেকে দুজন এসেছেন, একজন সিরাজগঞ্জ এবং একজন রংপুর, উত্তরবঙ্গে দুজনের বাড়ি। সো আপনাদের গল্পটাই আজ আমরা জানবো। আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, কামরুল ইসলাম, আপনার নিজের সম্পর্কে আমাদেরকে প্রথমে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, আমি সিরাজগঞ্জ থেকে আসছি। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কতদিন যাবত আপনি এই প্রফেশনে আছেন? আমি 2021 সাল থেকে এই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আছি। আপনার কাছ থেকে জানতে চাই মজিদুল ইসলাম, আপনার পরিচয়। আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম, আমি এসেছি রংপুর জেলা থেকে। আমি অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছি বিগত 4 বছরের অধিক সময় ধরে, এবং বর্তমানে আমি ফাইবার টপ রেট একজন ফ্রিল্যান্সার। পাশাপাশি আমার গত 24 সালে আমার স্নাতক সম্মান শেষ হয় এবং বর্তমানে আমি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতেছি মার্কেট প্লেসে। মানে পেশা হিসেবে ফ্রিল্যান্সিংটা কি আপনি বেছে নিয়েছেন? পেশা হিসেবে আমার বর্তমান ফ্রিল্যান্সিংটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি। একটু জানতে চাই যে কামরুল, আপনার কাছ থেকে আপনি কি নিজেই শুরু করেছিলেন নাকি প্রশিক্ষণ নিয়ে আপনার কাজের যাত্রা শুরু? শুরুটা আমি নিজেই করেছিলাম, কিন্তু আমি কোথা থেকে আসলে যে শিখবো, আসলে মানে কোনটার পর কোনটা শিখবো বা শেখার পর আমি কাজটা আসলে কোথা থেকে পাবো বা আমি প্রথম ক্লায়েন্ট আসলে কোথা থেকে নেব, এইটা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম। তারপর হলো যে আমি যখন শুনলাম যে যুবন কর্তৃক একটা কোর্স পাবলিশ হয়েছে, তো আমি এরপরে ওখানে আমি একটা এক্সাম দেই। তো এরপর আমি এই কোর্সে ভর্তি হই। মজিদুল ইসলাম, আমার যাত্রাটা শুরু হয় ক্লাস 5-এ থাকাকালীন সময়। তখন আমার হাতে একটা বাটার ফোন ছিল, আমি এটা দিয়ে ইন্টারনেট ব্রাউজিং করতাম। পাশাপাশি তখন ক্রমান্বয়ে ক্লাস 6, 7, 8-এর দিকে আসার পর আমার হাতে একটা স্মার্টফোন চলে আসে। তখন থেকে আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করি, পাশাপাশি ব্লগ আর্টিকেল পড়া শুরু করি, যেন অনলাইনে কীভাবে একটা কেরিয়ার গঠন করা যায় সেদিকে আমার মেইন ফোকাসটা চলে যায়। তার কারণ আমার এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল যেখান থেকে আসলে আমাকে সেভাবে কোনো ব্যক্তিগত সাপোর্ট পেতাম না। তার মানে সমাজের বলা চলে যে একদম নিম্নবিত্ত থেকে আমার উঠে আসা হয়। তো আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি একটা স্মার্টফোন ক্রয় করার সক্ষম হই, এবং পরবর্তীতে আমার মধ্যে চিন্তাভাবনা নিয়ে আসি যেন আমাকে এই অনলাইন জগতে একটা ভালো কিছু করা যায়। তো সেখান থেকে আমার শুরুটা। তো পরবর্তীতে আমি অনলাইনে দেখি ব্রাউজিং করার সময় যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব অধিদপ্তর থেকে একটা কোর্স চালু করে 3 মাস মেয়াদি। তো সেখানে আমি প্রথমত আবেদন করি। এরপরে আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং প্রস্তাবিত পরিচালিতভাবে আমাদের 3 মাসের সেখানে কোর্সের সুযোগ করে দেওয়া হয় পরীক্ষার মাধ্যমে। তো আমি আমার রংপুর জেলার টপ আর্নার বর্তমান সময়ে, এবং সেখানে আমার ভালো একটা পরিচিতি আছে। এবং পাশাপাশি আমার রংপুর ব্রাঞ্চে থাকাকালীন সময় আমি 2 মাস ওখানে আমি টিচিং করি। কামরুল ইসলাম, একটু বলবেন যে এই কোর্স সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছিলেন এবং কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে কি কি প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হয়েছে? আমি আমার এক ফ্রেন্ডের কাছে জানতে পারি যে যুব উন্নয়ন কর্তৃক একটা কোর্স পাবলিশ হয়। তো আমি বললাম যে এটা কি, আসলে এখানে কি শেখানো হবে? তো ও বললো যে ফ্রিল্যান্সিং শেখানো হবে। তো আমি তো বিগত 2-3 বছর হলো যে ফ্রিল্যান্সিং নিয়ে মোটামুটি যে জেনে আসতেছি, কিন্তু ওইভাবে যে কাজ পাওয়া বা কোথা থেকে আসলে কাজটা আমি পাবো, ওইভাবে আমি পারতেছিলাম না ক্লায়েন্ট নেওয়ার জন্য। তো আমি দেখলাম যে এখানে তাহলে দেখা যাক। তো এরপর আমি ওনাদের ওয়েবসাইটে আমি ফর্মটি পূরণ করি। এরপরে যে আমাকে ওনারা এক্সাম একটা ডেট দেয়। তো আমি এক্সাম দেওয়ার পরে আমি আমাকে ওয়েটিং লিস্ট রাখা হলো। তো ওয়েটিং লিস্ট থেকে আমি ওই কোর্সে যাই আর কি। ই লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রজেক্ট সম্পর্কে আপনার জানা হয় কার মাধ্যমে? আমি অনলাইনের মাধ্যমে দেখি যে আমি পূর্বে বলেছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে নোটিশটা করা হয়েছিল যে এখানে আপনি সরাসরি অনলাইনেই দেখেছেন? হ্যাঁ, অনলাইনে দেখেছি। কেউ এই ব্যাপারে জানে না? এইভাবে কেউ অবগত না, বরং আমি আমার ফ্রেন্ড সার্কেলে অবগত করেছিলাম যেন তারা যেন এটাতে আবেদন করে এবং তাদের নিজের ক্যারিয়ার গঠনের জন্য এটাকে যেন ভালোভাবে যেন তারা নিয়ে 3 মাসের কোর্সটা যেন শেষ করে। এভাবে আমি সন্ধান পাই। পরবর্তীতে আমি
পরীক্ষার মাধ্যমে সিলেক্ট হয়ে আমার হচ্ছে প্রায় আমাদের রংপুর জেলাতে 1400 জন ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করে, তার মধ্যে হচ্ছে আমার অবস্থান ছিল 19তম। এরপর হচ্ছে আমি সেখানে হচ্ছে ভর্তি হওয়ার পর হচ্ছে আমি সেখান থেকে আমি গেছিলাম যে নতুনত্ব কিছু নেওয়ার জন্য, যেটা আমার ক্যারিয়ারে আরও সহায়ক ভূমিকা পালন করবে। পর আমার ওখান থেকে যা হোক আমি ভালো মন্দ একটা পেয়েছি, মানে বলা চলে আলহামদুলিল্লাহ। সেখান থেকে একটা মেন্টরশিপের যে একটা দক্ষতা স্কিলটা ছিল, আমি সেটা সেখান থেকে গ্রহণ করেছি এবং পরবর্তী আমার ব্যক্তি জীবনে সেটাকে কাজে লাগানোর বর্তমান চেষ্টা করতেছি। আপনার কি মনে হয় যখন শুরুটা করেছিলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল আপনার জন্য? সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলবো হচ্ছে আমার হচ্ছে দক্ষতা অর্জন করাটা। তার কারণ আমাদের বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে একজন অদক্ষ লোক ক্রমান্বয়ে কিন্তু সে ঝরে যাচ্ছে, কিন্তু একজন দক্ষ যে দক্ষতা ভিত্তিক স্কিল যার আছে সে ক্রমান্বয়ে কিন্তু কি ঊর্ধ্বমান, সে মানে দ্রুত গতিতে সে তার স্কিলকে আরও কাজে লাগে, সে তার জীবনযাত্রার মান দেশের উন্নয়নে ভূমিকা রাখতেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে তার যে সহায়ক যে ভূমিকা, এবং এটা সে অতপ্রতভাবে জড়িত আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকার যে যেন এরকম একটা যে আমাদের যে প্রজেক্ট চলতেছে বর্তমান যুব ক্রীড়া মন্ত্রীকে আরও জানাতে যেন এটা কেন জেলা পর্যায় থেকে যেন উন্নতিকরণ করে উপজেলা পর্যায়ে যেন নিয়ে যেতে পারে। তাহলে আমি মনে করবো এখান থেকে আরও অনেক বেকার কর্মসৃষ্টি তৈরি হবে, ফলে আমাদের দেশের যে বৈদেশিক যে মুদ্রাটা অর্জন এটা আরও বহুল অংশে বৃদ্ধি পাবে এবং সেটা মানে দেশে বসেই নিজ অঞ্চলে বসেই ইন্টারনেট ব্যবহার করে তারা আছে আয় করতে পারবে। আপনাকে কোনো চ্যালেঞ্জ কি ফেস করতে হয়েছে যখন আপনি শুরু করেন? আমি যখন শুরু করে এখানে মানে আমার প্রধান যে চ্যালেঞ্জটা ছিল এটা হলো যে সময় দেওয়া। কারণ এই কোর্সটা 8 ঘন্টা ব্যাপী একটা কোর্স, ডেইলি 8 ঘন্টা এখানে টাইম দেওয়ার মতো একটা স্টুডেন্টের জন্য অনেকটা টাফ। তো ওইখান থেকে টাইম ম্যানেজ করে রেগুলার ক্লাস করা, এরপর ওইভাবে যে মেনটেন করা একটা ইয়াতে থাকার জন্য যে 8 ঘন্টা একটা পরিবেশে থাকতে হবে, এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা যখন ওইটা ধীরে ধীরে করলাম, তো কিছুদিন যাওয়ার পরে এটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি হয়ে গেল। হ্যাঁ, সবাই অনেক ওখানকার মেন্টর যারা ছিল, এরপর যে ওখানে যারা আরও শিক্ষার্থী ছিল সবাই আর কি ওখানে অনেক ফ্রেন্ডলি হয়। তো এরপরে ধীরে ধীরে আর ওই চ্যালেঞ্জটা ছিল না। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য যে কোনো বিষয় আপনার কাছে কোনটাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বা কঠিন মনে হয়েছে? আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে গ্রাফিক ডিজাইনটা। হ্যাঁ, এটা হলো যে সবসময় নতুন নতুন ক্রিয়েটিভিটি করতে হয়, কারণ আপনি একটা ডিজাইনকে যত ভালো ক্রিয়েটিভিটি দেখাবেন ওই ডিজাইন করতে, তত এটা আরও বেটার দেখাবে। মজিদুল্লাহ, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে আপনি তো আগে থেকে আর্ন করতেন, আপনি প্রফেশনালি ছিলেন, কিন্তু কোর্সটি করার পরে আপনার যে আয়, সেই আয় কতখানি বৃদ্ধি পায়? এই কোর্স শেষের পর হচ্ছে আমার বেসিক কিছু আরও হচ্ছে নলেজ বাড়ে, যার ফলে বর্তমান সময় আছে কোনো ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে, তো আমি হচ্ছে এই ক্লায়েন্টের মাইন্ড সেটআপটা বোঝার পর তার সাথে সেভাবে কমিউনিকেশন করার ফলে দেখা যাচ্ছে যে আমার যে কাজের যে বাজেটটা সেটা হচ্ছে আমি তার থেকে আরও বহুল অংশ হচ্ছে আমি সেটাকে কনভার্ট করতে পারছি। বর্তমানে আমার মনে আসছে যে আমার হচ্ছে লাস্ট যে আমি রিসেন্ট যে প্রজেক্টটা শেষ করছি সেটা হচ্ছে এটা মার্কেট প্রাইস ছিল হচ্ছে আপনার $300, কিন্তু হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার পর এবং তাকে কোয়ালিটিফুল ওয়ার্ক ডেলিভার করার পর তার থেকে হচ্ছে আমি টিপ সহকারে হচ্ছে $550 নেই। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হলো লোকাল মার্কেটে। আমি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে ওইভাবে পারতেছিলাম না, আর ওইখানে কম্পিটিটরও হাই। তো আমাকে ওইখানে যে ট্রেনাররা ছিল ওনারা আমাকে সাজেশন দিল যে তুমি লোকাল মার্কেটে যাও, যেহেতু লোকাল মার্কেটে অনেক ক্লায়েন্ট আছে। তো আমি যখন ওনাদের নির্দেশনা অনুযায়ী লোকাল মার্কেটে ট্রাই করা শুরু করলাম, তো তখন আমার একটা প্রথম ক্লায়েন্ট আসে। ওনার ফেসবুক পেজ আমি অপটিমাইজ করে দিই, ওনার জন্য একটা লোগো ডিজাইন করে দিই। আর তো এটা আমার $2500 একটা ছিল, প্রজেক্ট ছিল, যেটা আমার একদিনে শেষ করে দিয়েছিলাম আমি। তো আমি যেহেতু লোকাল মার্কেটে কাজ করি, তো আমার অ্যাভারেজ মান্থলি 30 থেকে 35,000 টাকা পার মান্থ অ্যাটলিস্ট থাকে। কিন্তু আমার নেটওয়ার্কিং যেটা, আমি এই লোকাল মার্কেট কাজ করি, একটা আমি ই কমার্স উদ্যোক্তার জন্য আমি কোনো একটা কাজ করে দিছি, ওনার ফেসবুকে অ্যাড রান করে দিছি। আর কিছুদিন পর দেখা যায় যে আমাকে একজন ফেসবুকে মেসেজ বা ফোন দিয়ে বলতেছে আপনি ওনার জন্য ফেসবুকে অ্যাড রান করে দেন, তো আমার জন্য করে দেন। তো হ্যাঁ, এটা আমি দেখি যে আমি মানে খুব পরিশ্রম না করে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে বেশিরভাগ সময় হলো যে রাতে কাজ করতে হয়। রাতে বলতে যে ক্লায়েন্টকে হান্ট করার জন্য রাতে থাকতে হবে। তো প্রশিক্ষকের গাইডলাইনটা আসলে আমাদের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। আপনাদের দুজনের সাথে আড্ডা দিতে ভালো লাগছে। আমি সফলতার গল্প আরও শুনবো, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন আমাদের আয়োজন সফলতার গল্প। আবারও ফিরে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। সাথেই থাকুন, দেখা হচ্ছে এখনই।
বিরতির পর আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দুজন অতিথির সাথে আজ আমরা গল্প শুনছি তাদের সফলতার, এবং সেই সাথে সফল হতে হলে আসলে কি কি প্রয়োজন সেটাও আমরা জানবো। চলুন ফিরে যাচ্ছি কামরুল এবং মজিদুলের কাছে। আপনার কাছে কি মনে হয়েছে যে আপনার ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে এবং এই যে নিজের আর্নিং সোর্সটাকে বাড়ানো, এই ক্ষেত্রে একজন প্রশিক্ষকের গাইডলাইন আপনাকে কতটা হেল্প করেছে? আমি যখন কোর্সে ছিলাম তখন হচ্ছে আমার যে মেন্টর ছিল তার থেকে আছে আমি পূর্ণাঙ্গ যে গাইডলাইন যেটা বলা হয়, তো আমি তার ভেতর থেকে সেটা নেওয়ার চেষ্টা করি এবং আল্লাহর রহমতে তিনি আমাকে দিতে সফল হয়েছেন এবং আমিও নিতে সফল হয়েছি। ফলে বর্তমান সময়ে আমার কাজ করতে খুব সুবিধা হচ্ছে, প্লাস আমার যে আরও অগ্রগতিটা সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যারা প্রশিক্ষক রয়েছেন তারা কি সর্বাত্মকভাবে প্রতিটি স্টুডেন্টের জন্য একই ভূমিকা পালন করে? ওনাদের একটা টার্গেট থাকে যে সব স্টুডেন্টকে মোটামুটি লার্নিং অবস্থায় আর্ন করাবে। তো ওনারা বিভিন্ন পন্থা ইউজ করে, যেমন আমাকে লোকাল মার্কেট প্লেসের বিভিন্ন জায়গা আছে যারা শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়েই দৌড়াদৌড়ি করে, সেখানে কম্পিটিটর অনেক, টাকাও অনেক, কিন্তু ওই অবস্থায় অনেকে ফেড আপ হয়ে যায়, অনেকে গিভ আপ করে, হ্যাঁ হাল ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে উনি যদি লোকাল মার্কেট আর্নিংটা কম হলে ওনার শুরুটা যদি হয়, তো শুরুটা হলে উনি কনফিডেন্স পাচ্ছে, এরপর উনি আরো ভালো থেকে আরো ভালো করতে পারবে। এবং আমাদের মার্কেট বাজারও কিন্তু বেশ বড়। হ্যাঁ, আমাদের মার্কেট বাজারও বেশ। আমি এখন বর্তমানে 2টা এজেন্সির সাথে ডিরেক্ট রিমোট জবে আছি। আমার অনেক ফ্রেন্ডস ক্লায়েন্ট আছে যারা ই কমার্স বিজনেস করে, চায়না থেকে বিভিন্ন টয়, এরপর আরও ওরা ফেব্রিক্স নিয়ে আসে, ওদের আমি সেল করে দিই। আমি 2021 সাল থেকে কাজ শেখা শুরু করি। এরপর আমি শুধু ট্রাই করতাম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তো আমি কাজ পাচ্ছিলাম না। আমার মনে হয় 1.5 বছরে ইনকাম ছিল $60 ফাইবারে। তো হঠাৎ আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। তো এরপর আমি আমার আর আইডিতে করতে পারবো না, আমার পিসি বা আমার ওয়াইফাই নেটওয়ার্কে আমি আর ফাইবার অ্যাকাউন্ট করতে পারবো না। তো এরপর আমি আর ট্রাই করি না ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এরপরে যে আমি যুবনন কর্তৃক যেই কোর্সটা আছে এখানে ভর্তি হলাম। তো এরপরে ওনারা আমাকে বললো যে তুমি যেহেতু ইন্টারন্যাশনাল করতে পারতেছো না, বা তুমি সেক্ষেত্রে লোকাল মার্কেট প্লেসে ট্রাই করো। তো আমি প্রথম দিকে আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম, ওই গ্রুপের থেকে আমার প্রথম ওই এটা আসে, ফেসবুকে ওনার নতুন বিজনেস শুরু করবে, ওনার একটা শোরুম আছে, তো ওনার ফেসবুক পেজ অপটিমাইজ করে দিতে হবে অ্যান্ড ওনার একটা লোগো করে দিতে হবে। তো ওই কাজটা আমি প্রথম করে দিই 2500 টাকা, যদিও এটা অনেকে আরও বেশি টাকা নেয়। তো আমি দেখলাম যে এটা আমার প্রথম ইনকাম বা আমি প্রথম ক্লায়েন্ট ধরতেছি এখান থেকে, তো আমার টাকাটা বেশি ছিল না, আমার জাস্ট ওনার কাজটা করার আগ্রহটা বেশি ছিল। আচ্ছা, এই যে বললো যে অনেক সময় কমিউনিকেশন একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় ডেফিনেটলি। সো এই ক্ষেত্রে আপনি কি, মানে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কাজ করছেন, এই ধরনের অবস্ট্রাকল কি আপনার লাইফে এসেছে যে কমিউনিকেশন নিয়ে ঝামেলা হয়েছে, অথবা শুধুমাত্র কমিউনিকেশনের জন্য অনেক কাজ আপনার মিস হয়ে গেছে? কমিউনিকেশনের জন্য হচ্ছে আমার একটা শ্রীলঙ্কান ক্লায়েন্টের কাজ ছিল, যেটা হচ্ছে আমার মিসকমিউনিকেশনের জন্য হচ্ছে এটা আমার হচ্ছে চলে যায়। তো পরবর্তীতে হচ্ছে আমি আমার এই যে কমিউনিকেশন যে লেভেলটা আছে সেটার উপর হচ্ছে আমি আর একটু আমার চর্চা শুরু করি। ফলে দেখা যাচ্ছে যে হচ্ছে আমার 2 মাস 3 মাসের মধ্যে আমার যে কমিউনিকেশন স্কিলটা সেটা হচ্ছে আমার প্রপারলি আসা শুরু হয়ে যায়। পরবর্তীতে আমাকে এটা নিয়ে আর কোনো বেগ পোয়াতে হয়নি। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাওয়ার আগে অবশ্যই হচ্ছে আমি লোকাল মার্কেট প্লেসে কাজ করছিলাম, প্লাস হচ্ছে আমার বড় ভাই ছিল ঢাকাতে, ওনার হচ্ছে এজেন্সিতে কাজ করছিলাম। এরপর লোকালে কিছু কাজ করছি, তারপর হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রবেশ করি এবং সেখানে প্রবেশ করার পর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আল্লাহর রহমতে। সেখান থেকে আমার অগ্রগতি কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। আর আমার প্রজেক্ট ভিত্তিক কাজের পাশাপাশি আমি বাইরের দেশের মানে ডিরেক্ট ক্লায়েন্টের 3টা এজেন্সির সাথে যুক্ত আছি। 2টা আছে ট্রাভেল এজেন্সি, আর একটা আছে আরেকজন আছে ই কমার্স ওয়েবসাইট, সেটা আছে এখান থেকে আমি হচ্ছে রিমোট জব করি। এটা কোন দেশের সাথে আপনি যুক্ত আছেন? 2টা আছে আমেরিকান আর একটা হচ্ছে ক্যামেরুন। এবারে কামরুল একটু বলবেন, সেটি হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্টদের ক্ষেত্রে আপনার পেমেন্টের মাধ্যমটা কি, কিভাবে করে আপনি টাকা উত্তোলন করেন? আচ্ছা, বাংলাদেশের ক্লায়েন্টরা ওরা বেশিরভাগ সময় প্রেফার করে বিকাশ বা মোবাইল ব্যাংকিং যেগুলো আছে এগুলোতে ট্রান্সফার করার জন্য। স্যার কিছু ক্লায়েন্ট আছে যেগুলো বড় অ্যামাউন্টের হয়, যদি আমরা ফেসবুকে অ্যাড রান করি, তো একটা ক্লায়েন্টের জন্য মান্থলি দেখা যায় যে $1500 থেকে $2000 অ্যাড রান করতে হয়। তো এই অ্যামাউন্টটা ওনারা ব্যাংকে ট্রান্সফার করে। আর বেশিরভাগ ক্লায়েন্টই যাদের 5000, 10000 বা 20000 টাকা মতো, ওনারা মোবাইল ব্যাংকিংয়ে ট্রান্সফার করে। আপনার কথা একটু জানবো, সেটি হচ্ছে আপনার সাথে এখন কতজন আসলে নতুন ফ্রিল্যান্সার বা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে কতজন যুক্ত রয়েছে, এবং কোথায় কোথায় আপনি ট্রেনিং বা মেন্টরিং করছেন? আমি হচ্ছে গত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে 4র্থ ব্যাচ ছিল সেখান থেকে হচ্ছে আমার প্রফেশনাল মেন্টরিংশিপ শুরু হয়। তো বর্তমানে হচ্ছে আমার 4র্থ ব্যাচে আমাদের আমি নাটোর এখন কর্মরত আছি, সেখান থেকে 75 জন স্টুডেন্ট 4র্থ ব্যাচে বের হয়। ইতিমধ্যে হচ্ছে আমার কিছু সফল স্টুডেন্ট আছে যারা অলরেডি মার্কেট প্লেস ফাইবার থেকে এবং আপওয়ার্ক প্লাস ফ্রিল্যান্সার.com থেকে
ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতেছে এবং এর মাঝে হচ্ছে 2 থেকে 3 জন সম্ভবত তারা অলরেডি আছে জব প্লেসমেন্টে তারা যুক্ত হয়ে গেছে এবং 2-1 জন সম্ভবত আমি রিসেন্টলি যে নিউজটা শুনলাম যে তারা রিমোট জবে কয়েকজন পেয়েছে। গ্রাম বা জেলা শহর থেকে আসলে এই ফ্রিল্যান্সিংয়ে আর্ন করা কতটা সহজ, এই ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো সমস্যার মানে সৃষ্টি হয় বা সম্মুখীন হতে হয়? না, গ্রাম বা শহর এটা আসলে ম্যাটার করে না। আপনার কাছে যদি ইন্টারনেট আর একটা ল্যাপটপও থাকে বা ইন্টারনেট চালানোর মতো কোনো একটা ডিভাইস থাকে আপনার কাছে, এটা কোনো আপনি স্কিল থাকলে গ্রাম বা শহরে এটা কোনো ব্যারিয়ার না। আপনি স্কিলড হলে আপনি ট্রাই করেন, আপনি কাজ পেয়ে যাবেন। এটা গ্রাম বা শহর বা কমিউনিকেশনের সমস্যা, আপনার কমিউনিকেশন সমস্যা, আপনি বাংলাদেশি ক্লায়েন্ট ধরেন না, লোকাল ক্লায়েন্টে লোকাল মার্কেট প্লেসে আসেন। লোকাল মার্কেট আপনি যদি ইংলিশ ভালো পারেন বা আপনার ওই পেশন থাকে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যান। অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেক টাকা। ই লার্নিং অ্যান্ড আর্নিং এই প্ল্যাটফর্মে যখন আপনারা কোর্স করেছেন, সেই প্রশিক্ষণের সময় আসলে কি কি সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়েছিলেন, যেটা স্পেশালি আমাদের প্রত্যেকটা মানে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে খুব হেল্প করে? এই লার্নিং আর্নিংয়ের প্রথম যেই সুবিধাটা ছিল, ওনাদের ট্রেনাররা আসলে অনেক ট্রেন ছিল। ওনাদের যে সাপোর্টটা ছিল, ওনারা আমাদের একটা প্রবলেম হলে ওনাদেরকে বললে এটা সাপোর্ট দিত। আর ওনাদের কোর্সে যে আরও কিছু ফ্যাসিলিটি ছিল, যেটা হলো যে ওনারা আমাদেরকে সকালে আমাদেরকে স্ন্যাক দিত, এরপর লাঞ্চ করাতো, এরপর বিকেলে আমাদেরকে স্ন্যাক দিত, এরপর তার মানে ওখানে যে 8 ঘন্টা আপনারা থাকতেন, এই সময়টাতে খাবারটাও হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রোভাইড করা হতো? হ্যাঁ, ওই ইয়ার থেকে। এবং প্রশিক্ষণের জন্য কি কোনো টাকা পে করতে হয়েছে আপনাদেরকে? আমাদেরকে কোনো টাকা পে করতে না, একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা শিখছি। এছাড়া আমাদেরকে যাতায়াত ভাতা দেওয়া হতো। টাকা উইথড্র করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে কখনো কোনো ধরনের কোনো সমস্যা হয় নাকি এটা ইটস টু ইজি টু গেট দ্য মানি? আসলে এখানে সমস্যা বলতে তেমন সমস্যা না। আসলে সমস্যা তো হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই ক্রিয়েট করে ফেলি, আর অনেক সময় দেখা যায় সার্ভারজনিত সমস্যা থাকে। তো সার্ভারজনিত সমস্যা আমাকে একবারও বেগ পোহাতে হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে আমি ফাইবার আপওয়ার্কের পেমেন্ট নেওয়ার জন্য আমি পেইনার ব্যবহার করি। পেইনার থেকে সরাসরি আমার ইসলামী ব্যাংকে নিয়ে আসি এবং যেগুলো ডিরেক্ট ক্লায়েন্টের সাথে আমি কাজ করি তাদের থেকে যখন আমি পেমেন্ট নেই, তখন হচ্ছে আমি ওয়াইজ ব্যবহার করি। ওয়াইজ খুব ভালো একটা মাধ্যম ডিরেক্ট পেমেন্ট নেওয়ার জন্য। আমি এই দুইটা মাধ্যম ব্যবহার করি, যাতে করে আমার টাকাটা আমি একদম সরাসরি আমার ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারি এবং আমার পুরো ডলারটা যে কনভার্ট হচ্ছে যেন সেটা দেশের কাজও ব্যয় হয় এবং আমার ব্যক্তিগত কাজও ব্যয় হয় এবং আমার পরিবার কাজও যেন আমি স্বাবলম্বী করতে পারি। কামরুলের জীবনযাত্রার কি পরিবর্তন এসেছে? আমি যখন নিজে আর্ন করতেছি, আমার কোনো একটা কিছু লাগতেছে বা আমি কাউকে কোনো একটা কিছু দিব, আমি নিজে এটা বহন করতে পারছি। স্যার, আমি মাস শেষে যখন বা আমার কোনো প্রজেক্ট শেষ হলে আমি যখন বাড়িতে আমার বাবাকে কিছু টাকা দেই বা ওনাকে আমি বলি যে আমি কোনো গিফট দেই, নিজের কাছে একটা ভালো লাগে। আমার বাবা অনেক খুশি হয় যে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, ও এখনই আর্ন করতেছে। আমি অনেকেই দেখছি যে 25-26 বছর হয়ে গেছে, ওনার মাস্টার্স শেষ, এখনও কোনো ইনকাম করে না উনি। তো আমি সমাজে দেখি যে ওনাদের যে অবহেলিত কেউ নাই। আমার বাবা আমাকে বলে যে তুমি চেষ্টা করো, আমি তোমার সাথে আছি। তুমি যেহেতু আমাকে টাকা দিতে হবে না, তুমি নিজের জন্য যতটুকু পারো সেভিংস করো আর তুমি আরও ভালো করো। আপনার ক্ষেত্রে? আমার পরিবার ছিল খুব নিম্নবিত্ত, তো ক্লাস 5 থেকে আমাকে অন্যর বাড়িতে কাজ করতে শুরু হয়েছে। বর্তমান সময়ে এসে আমার পরিবারের বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পেরেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যেহেতু আমার বাবা মায়ের যে স্বপ্ন ছিল একটা ভালো বাড়ি, সেটা তাদেরকে আমি উপহার দিতে পেরেছি, এদিক দিয়ে সফল। একটু বলবেন আমাদের নতুনদের জন্য, তারা যদি এই মার্কেট প্লেসে কাজ করতে চায়, ফ্রিল্যান্সিংটা শিখতে চায়, তাদের প্রথম করণীয় কি? প্রথম করণীয় মনোযোগ বাড়াতে হবে। তার কারণ আমাদের অনলাইন সেক্টরে শুধুমাত্র স্বল্প মনোযোগ দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না। তার কারণ এখানে আমাদের নিত্যদিন লেগে থাকতে হবে। শুধুমাত্র ধরেন আমাদের মনোভাব হলো যে আমি 1 মাসে মনে হয় জয় করে ফেলতে পারবো। আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা 1 মাসে জয় করার মতন কোনো কিছুই না। বর্তমান সময়ে এআই অটোমেশন আমাদের মনে হয় যে সবারই জানা উচিত। তার কারণ আমরা একে একে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস যে স্কিলগুলো ছিল সেগুলোকে কিন্তু একে একে কিন্তু গ্রাস করে ফেলতেছে আমাদের এআই অটোমেশন। ফলে দেখা যাচ্ছে বর্তমান সময়ে যারা রানিং ফ্রিল্যান্সার আছে বা যারা নতুন আসতেছে মার্কেটে, তারা যদি গ্রাফিক্স ডিজাইন শেখে বা ডিজিটাল মার্কেটিং শেখে বা ওয়েব ডিজাইন শেখে, পাশাপাশি এআইকে অবশ্যই মানিয়ে নিতে হবে। হ্যাঁ, বাহ, চমৎকার বলেছেন কামরুল। আমাদের নতুনদের জন্য কোনো বার্তা? নতুনদের জন্য যদি বার্তা দেয় তাহলে যে আপনাকে অবশ্যই স্কিল শিখতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। কারণ আমার জানা মতে যে 100 জন যদি দক্ষতা অর্জন করে, সেখান থেকে 60 জনই শুধুমাত্র কাজ না পাওয়ার কারণে উনি সেক্টরটা চেঞ্জ করে ফেলে। তো আমি বলবো যে আপনি প্রথমে শুধু যে freelancer.com বা ফাইবার আপওয়ার্কে গিয়ে $1000-2000 প্রজেক্ট নেওয়া ট্রাই করেন না। এটা ট্রাই করতে আপনার এখানে 3 মাস 6 মাস আপনি যখন সময় দেবেন, আপনি কাজ পাবেন না,
আপনি ফেটাকে ছেড়ে দেবেন। তো আপনার ট্রাই করেন যে আপনি লোকাল মার্কেট প্লেসে আসেন, এখানে 1,000, 2,000, 5,000 টাকার কাজ করেন, এটাকে শুরু করেন। শুরুটা যদি আপনি করতে পারেন, এরপর আপনি ধীরে ধীরে আপনাকে আপগ্রেড করেন, আপনার স্কিলকে আপগ্রেড করেন, আপনার পোর্টফোলিও বাড়ান, নেটওয়ার্ক বাড়ান। এরপরে আপনি দেখবেন যে আরো বড় ক্লায়েন্ট আপনাকে নক দেবে। এরপর আপনি চাইলে হাল না ছেড়ে দিয়ে লেগে থাকা, আমাদের নতুনদের সমস্যা হলো যে আমরা শিখি, কিন্তু এটা যে কাজে লাগাবো, আমাদের কাজ না পেলে তো কাজে লাগাতে পারবো না। তো এটা আমরা আসলে যে চাই যে আমাদের $1,000 একটা প্রজেক্ট পাবো প্রথমে, তো এই আশায় আমরা ছোট কাজগুলো করি না। খুব ভালো লাগলো কামরুল এবং মজিদুল আপনাদের দুজনের সাথে কথা বলে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও আগামী পর্বে আপনাদের সাথে আমার দেখা হবে। সফল মানুষদেরকে সাথে নিয়ে শুনবো তাদের গল্প। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।